দুলাল ব্যানার্জি দমদমের কুখ্যাত খুনি বলে যাকে একসময় অভিহিত করা হতো, আজ এখনও সেই দুলাল ব্যানার্জি মনে প্রাণে কমিউনিস্ট। এখনও কেমন, কি বিশ্বাস করেন, আমরা সেই অংশটা শুনব দুলাল ব্যানার্জির মুখ থেকে সরাসরি। আমি যেটা আপনার কাছে জানতে চাইছি, সেই সময় এত কিছু হওয়ার পরেও আপনার পাশে দাঁড়ানোর মতো আপনি কি লিডার ছিল না। আপনি কি একটা কথা জানেন, রঘুনাথ কুশারি বেঁচে আছেন, আর যে আজও পর্যন্ত যেই দিনকে থেকে এই ঘটনা ঘটে সেই দিনকে রঘুনাথ কুশারিকে অন মাই প্রেজেন্সে বলছি, আমি বলেছিলাম আমার বিরুদ্ধে কমিশন গঠন করুন। প্রশান্ত চ্যাটার্জি, রবীন সেন, এই দিলীপ সেন, এই দুজনে সেই কমিটিতে ছিলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে ছিলেন, এবং সেই কমিটিতে মানে 1000 ভাগের 1 ভাগও আমার বিরুদ্ধে কিছু বলতে পারেনি, ক্লিন চিট পাই। যেদিনকে আমি অ্যারেস্ট হলাম, মানে যেদিনকে আমার সাজা ঘোষণা হলো, সেইটাকে বন্ধ করে নতুন করে কমিটি তৈরি হলো, অনিল বিশ্বাস তৈরি করলেন, আমাকে বহিষ্কার করা হলো। সেই কমিটিতে থাকলেন কারা? বিনয় কুমার, বিনয়দা, দীপক দাশগুপ্ত হাওড়া বেঁচে আছেন, নরেন দত্ত, বিমান আমাদের মারা গেছেন, প্রয়াত হয়েছেন কমরেড বিনয়দা, দীপকদা বেঁচে আছেন। কমিশন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠনতন্ত্রে চিহ্নিত, লিপিবদ্ধ যে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ঠিক 2004 সালের কমিটির রিপোর্ট অন্তত 15 থেকে 20 বার আমি চিঠি লিখে কমিশনের রিপোর্ট চেয়েছি। কি আমার বিরুদ্ধে অভিযোগ? অধিকার, আপনার অধিকার, আপনি এটা পেতে পারেন। কমিউনিস্ট পার্টিতে লিপিবদ্ধ ঠিক সে অধিকার। আজকে 26 সালে পড়েছে, আজও পর্যন্ত সেই রিপোর্ট আমি কিন্তু পাইনি। নেতৃত্বের বর্তমানের টপ নেতৃত্ব যারা আছেন রাজ্য এবং কেন্দ্রীয়ভাবে, প্রত্যেকের কাছে বলেছি আমার অপরাধ কি। এখনো পর্যন্ত কেউ কেউ বলে খুনি, তোলাবাজ। একটাও নিদর্শন পাওয়া যাচ্ছে কি না আমার বিরুদ্ধে, একটা কোনো অভিযোগ পাওয়া গেছে কি না, ওইটা বাদ দিয়ে দুমদাম হাত চালিয়ে দিই, মেরে দিই, পরোয়া করি না। সে পক্ষে কে আছে না পক্ষে আছে, তৃণমূলের জমানায় হোক বা কোনো জমানায় হোক, তাছাড়া বাইরে একটা কিছু অনৈতিক কাজের সাথে আমি যুক্ত কিনা বলুন তো? উত্তর দিয়েছে, পেয়েছি উত্তর। পার্টির গঠনতন্ত্র, আমি পার্টি মেনে বলছি কথা, কই উত্তর দেয়নি তো। সেখানে আবার কোনোদিন জয়েন করবেন যদি ভুল স্বীকার করে নেয়? ভুল স্বীকার করাটাই তো আমার কাছে আজকে, যদি কমিউনিস্টরাই ভুল স্বীকার করে, যতবার যা হচ্ছে করছে না তো, আপনার দল তো আপনার সামনে করছে না। সেটা যারা করছে না সেই লিডারশিপকে আপনি জিজ্ঞেস করুন না। আপনার পার্টি আপনি জিজ্ঞেস করার অধিকার আছে, আপনার তো বহিষ্কার হওয়ারও ভয় নেই। আপনাকে নতুন করে মেলাইন করারও জায়গা নেই, আপনি রিপোর্টার হিসেবে সাংবাদিক জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? অপেক্ষা করছেন। আমি তো অপেক্ষা না, আমি আমার যতটুকুনি ফেরি আমার যতটুকুনি অধিকার, চাওয়ার অধিকার, হাত পেতে চাওয়ার অধিকার, যে আমাকে আমার সম্মান ফিরিয়ে দাও, পার্টির গঠনতন্ত্রকে মোতাবেক মেনে বলো যে আমি হ্যাঁ খুনি বা নয় খুনি, তাহলে কেন আমি আমার জায়গা পাবো না, সেইটুকুনি বলার জন্য আমি বলি, বারবার করে বলি। দয়া ভিক্ষা করছেন তো? কেন দয়া ভিক্ষা? কেন? পার্টির কাছে সব কিছু বলতে পারি, আমার অভাব, অভিযোগ, দুঃখ, বেদনা। এখনো যে পার্টিকে আমি মনে করি আমার পার্টি, লাল ঝান্ডা আমার পার্টি, কোন ব্যক্তি কি করলো, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন ফর মি। এই পার্টির এই এথিক্সটা যবে চলে যাবে তবেই গ্রাস করবে এই সমস্ত ভাইসেসগুলো যেগুলো এখন গ্রাস করে আসছে। এই বাঁধনে যদি সবাই আমরা, মানে আমি যে আবেগে কথা বলছি সে আবেগে যদি পার্টিটা থাকে, তাহলে আজকে পার্টিটা কোথায় চলে যায়? এই প্রতিকুর রহমানের চিঠি ফাঁস হওয়ার পরে আপনি আশা করেন যে এই পার্টিতে এই সমস্ত কিছু আবার হবে, আপনার মতো আবেগে কথা বলবে, এগোবে? যে কদিন বেঁচে থাকবো, যে কদিন গলার আওয়াজ বেরোবে, সে কদিন প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। তো নিজেই একটা সময় জঞ্জালে পরিণত হয়ে গিয়েছিলেন এই পার্টির জন্যই। জঞ্জালে পরিণত আমি কোনোদিনই হইনি। আপনি স্বীকার করবেন না? কেন জঞ্জালে পরিণত হব? কেন জঞ্জালে পরিণত হব বলুন তো, কোন জায়গায়? তাই তো আপনাকে 13 বছর আটকে 13 বছর জেল খাটাটা, আমি তো আবার বলছি আপনাকে যে আমি
এমন একটা জায়গায় আঘাত করেছি রাষ্ট্রকে, সে তৎকালীন হোক বা বর্তমান হোক, যেখানে দাঁড়িয়ে রাষ্ট্র আনইজি ফিল করছিল কি কোনো করেছিলেন আপনি? ক্ষেত্রে, কি করেছিলেন কোনো আপনি? ক্ষেত্রে। কোন ক্ষেত্রে সেটা? ধরুন অসংগঠিত শ্রমিকদের কিছু ঘটনাকে এক্সাম্পল তৈরি করে আমি কত সৎ, আমি কত ফ্রেশ, আমি কত অমুক, আমি কত তমুক প্রকাশ্যে করছিলেন এরকম? না করলে তাহলে থাকলাম কি করে? না হলে গোপাল সরকার বলে কি করে একজন জাজ যে আমাকে আজীবন কারাবাসে দণ্ডিত করলেন, যে আমাকে ক্ষমা করবেন, আমার কিছু করার ছিল না। আমার বলার প্রশ্ন, আপনার প্রশ্নের মধ্য দিয়ে তো আমি সব কিছু বলে গেছি, অসুবিধা নেই তো। কেন হঠাৎ করে এরকম আক্রমণ করতে গিয়েছিলেন কেন? কোথায় আক্রমণ সেই করতে সমস্ত লোকগুলোকে, বা সেইটা ঠিক কোন হচ্ছে না, লোকগুলোকে? বা যেটা আপনার সঙ্গে মতের মিল হচ্ছে না? না, মতের মিল হচ্ছিল না তো অন্য কারণে। কোনো একটা ঘটনায় সিদ্ধান্ত পার্টির হলো, সেই সিদ্ধান্তকে সামনে রেখে সেটাকে এক্সিকিউট যখন করতে যাব, পার্টির মধ্যে সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতিতে ধরুন বলা হলো যে না, আপনি আপনার জায়গায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনাকে রিহেবিলিট করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গায় থাকবে, অ্যাজ পার মাই অর্গানাইজেশন আই এম টেলিং ইউ, হকার্স আন্দোলন বা কোনো কিছু। 5-7 ঘন্টা পরেই আমাকে প্রশাসন থেকে জানানো হচ্ছে, পুলিশ প্রশাসন থেকে জানানো হচ্ছে আপনার ওখানে উচ্ছেদ করতে যাচ্ছে আপনার। আমি বললাম কী করে হয়, ইজ ইট এটা পসিবল? কোন জায়গাটার উচ্ছেদ বলছেন? কোন আপনি জায়গাটা? দমদমে গেছেন? হুম আচ্ছা, মেট্রো স্টেশনের সামনে যতগুলো হকার বসেছিল হুম। তাদেরকে উচ্ছেদ করা হবে। কবেকার ঘটনাটা? এটা হচ্ছে 2000 সাল। 2000 সাল। তো আমি বললাম অসম্ভব, সিদ্ধান্ত হয়ে গেছে পার্টিতে, আগে পার্টিতে সিদ্ধান্ত হয়েছে রিহেবিলিট করা। আমি জিআরপি অফিসে, দমদম জিআরপি অফিসে চলে গেলাম, গিয়ে প্রত্যেকটা স্টেশনে, যাই হোক তখন একটা সম্পর্কের ভিত্তিতে, এটা আপনি বলতে পারেন আপনি জিআরপির ফোন কেন ব্যবহার করলেন, না না বলতেই না, পারেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সুযোগ ছিল আর কি, যাই হোক সম্পর্ক বা স্টেশনকে শান্ত রাখার জন্য করে। আমি গিয়ে প্রত্যেকটা স্টেশনে আপ টু খড়গপুর, যে যেখানে আসো বাক্স সব নিয়ে দমদম স্টেশনে চলে এসো। তার আগে আমি যেখানে সিদ্ধান্ত হয়েছে সেখানে কথা বলে নিয়েছিলাম যে আমি কিন্তু রুখবো, প্রতিরোধ। হ্যাঁ একদম প্রতিরোধ, রুখবো। তারপরে দেখি পুলিশের পর পুলিশ আসছে, আর ট্রেন থেকে সব মা বোন বাচ্চা কাচ্চা বউ ফৌ নিয়ে একেবারে দমদম স্টেশন। আমি 8-10টা মাইক লাগিয়ে দিলাম, স্লোগান শাউটিং। 10:30 রাত্রি 11টা 12টা, হাজার হাজার হকার, চারিদিকের হকার, মেন লাইন, মানে আপ টু খড়গপুর, ব্যান্ডেল ফ্যান্ডেল, বিভিন্ন জায়গা থেকে আসছে তো আসছেই, আসছে তো আসছেই। এই অর্গানাইজেশন এমন একটা অর্গানাইজেশন না, পেটের ভাত, আজ হবে তোমার কাল হয়তো, এখানে কোনো নেই, এখানে ভয় ভীতি কিচ্ছু মানে পরোয়া করে না এরা। সরকারি কর্মচারীর চাকরি চলে যাবে, এই অর্গানাইজেশনে এই সমস্ত অটো বন্ধ হয়ে যাবে, খাওয়াবো কি? টালি ইট ভাটা বিক্রি হবে না, অন্য কিছু চলে আসছে, খাবো কি? এদের একটা মানসিক যে একটা ইনভলভমেন্ট, যাই যাক জীবন, আর মাকে কি খাও, বউকে কি খাও, এই ভেতরকার যে ইয়েটা সবাই চলে এলো। চলে এলো, তারপর? রুখে দিল। 3-3টে টামটা থেকে শুরু করে 3টে আইপিএস চলে গেল, ব্যাক করে উচ্ছেদ চলে হলো। গেল, উচ্ছেদ হলো টাচ না। করতে পারলো না। আখ্যা পেলাম আমি, রঘুনাথ কুশারিকে জিজ্ঞেস করবেন, ইউ আর এক্সট্রা মিলিটেন্ট, কে বললো বলবো না, আই উইল সি ইউ। এবং মিটিংয়ের মধ্যে? হ্যাঁ, মিটিংয়ের মধ্যেই কথা? মিটিংয়ের মধ্যে পরে রোটান্ডা একটা মিটিং হয়েছিল, সেটা আপনাকে সামনাসামনি বলা হলো? একদম সামনে। তারপরে সুভাষ চক্রবর্তীর সাথে সুভাষদা ঢুকলেন ঘটনার মধ্যে, যেহেতু পাশের এমএলএ অশোক ভট্টাচার্য, অশোক ঢুকলো মন্ত্রী। সুভাষদার সঙ্গে সঙ্গে মেট্রোয় তখন হৈ হৈ করে কাজ হচ্ছে,
মেট্রোর যে মেন কন্ট্রাক্টর অ্যাপসকন নাম, বিরাট বিশাল কোটি কোটি টাকা, ডাকলো, ডেকে বললো যে এইখানে 11 বাস স্ট্যান্ডে এইসব হকারদের সরিয়ে গুমটি বানাও, এরা কিন্তু কেউ পয়সা দিতে পারবে না, তোমার যা পয়সা পাতি হিসাব আমি মূল মালিকের সাথে কথা বলে নেব। সুভাষদা বললেন আমার সামনে, আমার প্রেজেন্সে বললেন। অশোক ভট্টাচার্য সেখানে আছে। 11 বাস স্ট্যান্ডে 4x4 করে 52টা দোকান করে দেবে, এই 52টা হকার আছে বাইরের জন্য, 7 দিন সময় দিলাম। সুভাষদা সরকারিভাবে যেখানে যা কথা বলার বললেন কি না বলে জানি না, ওখানে তখন মিস্টার কোনার্ড ছিলেন সুভাষদার সেক্রেটারি, ওই ঠিক ডিপার্টমেন্টের। হ্যাঁ ডিপার্টমেন্টাল, তাকে বলে দিল আপনি দুলালের সাথে যোগাযোগ রাখবেন। 11 বাস স্ট্যান্ডে সেই দিনকে সেই সব হকারদের রিহেবিলিট করা হলো। আজও পর্যন্ত সেই হকাররা কিন্তু রয়েছে বহাল তৈরি, 1 পয়সা ভাড়া না দিয়ে, কিছু না করে, স্টেট থেকে। এই জয়টা জয় নয়? কার বিরুদ্ধে লড়াই করে জয় পেলাম না পেলাম সেটা পরের কথা, এই জয়টা জয় নয়? মূল্য চুকিয়েছেন তো আপনি। বয়ে গেছে। আপনি হকারদের সেই জিজ্ঞেস করবেন তো, একটুখানি গিয়ে একটু সার্ভে করবেন, রিপোর্টার হিসেবে লোক পাঠাবেন আপনার তো যে চারানা পয়সা কোনো দিন কেউ কোনো হকারের কাছ থেকে দুলাল ব্যানার্জি চারানা পয়সা হয়তো নিতে পারে, 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, একটা অটো ঢোকাতে গেলে এখন 5 লক্ষ টাকা, কোনো দিন কেউ বলতে পারবে? কোনো অর্থনৈতিক ইনভলভমেন্ট ছিল? মাস গেলে 12টা টাকা, বছর গেলে 12টা টাকা, কার্ডের জন্য 1 টাকা 13 টাকা বছরে নেওয়া ছাড়া হকার, অটো, এদের একটাকে জিজ্ঞেস করবেন তো? পুরো অর্গানাইজেশনটা তৈরি করেছিলাম ওখানে, রিক্সা থেকে শুরু করে সব কিছুতে। মিলিটেন্ট আখ্যা তো সবাই পায়নি। হ্যাঁ, মিলিটেন্ট আখ্যা তো সবাই পায়নি। কে পেলো না পেলো জানি না, আমি আপনি তো আমার পেয়েছেন। সাংগঠনিক দিক দিয়ে আমার কর্তব্য আমি পালন করেছি। এই যে বলেছিলেন ইউ আর এক্সট্রা মিলিটেন্ট এক্সট্রা মিলিটেন্ট, আই উইল সি ইউ, হুম, তিনি তার কথা রেখেছিলেন। রেখেছিল বলেই তো 13 বছর জেলে। 2002 সালের 11ই আমি গ্রেপ্তার হই। 2014 সালের 21শে জুলাই, যেদিনকে ওই শহীদ দিবস তৃণমূল পালন করে, সেদিনকে আমি জেল থেকে মুক্ত হই। 12 বছরেরও বেশি, 13 বছর ছুঁই। একটা গর্ব কি জানেন? এতটুকুনি কিন্তু কেউ আমাকে সরাতে পারলো না লাইন থেকে। তারা সরে গেল। কে চলে গেল না জেলে না, আমাকে কিন্তু আমার পথ থেকে কেউ সরাতে পারেনি। আমার ডিটারমিনেশন, ওই যে বললাম আমার লক্ষ্য। অনেক গালাগাল খেয়েছি মুষ্টিমেয় লোকের কাছে, বারংবার। একটা লোকই চোর বলেছে, একটা লোকই খুনি বলেছে, বিভিন্ন পোস্টে 2টো লোক বলেছে, কিন্তু 200 লোক বিরোধিতা করেছে। আমি বলছি একটা লোকই বা বলবে কেন? একটা লোক ওইটা বলুক, হ্যাঁ দুলাল ব্যানার্জি ওই দশকের গুলি চালিয়েছে, অমুককে মেরেছে গুলি করে, করেছে, সেই আধা বেজে সন্ত্রাসের সময় লড়াইয়ে বোম বেঁধেছে, বোম মেরেছে, ঠিক আছে মেনে নেব। কিন্তু যেটা নয় সেটা বললে তো প্রতিবাদ করবই। তা আপনার মনে হয় ওই যে উচ্ছেদ, তার বিরোধিতা করা, হ্যাঁ এবং সিঙ্গুরের সময় হ্যাঁ, আরো বেশি করে যখন এই সমস্ত ব্যর্থতার কথা আপনি দেখুন পরবর্তীকালে- সিঙ্গুরের সময় সিঙ্গুর তো অনেক পরে, আমি বলছি ওই উচ্ছেদের ঘটনার সময় উচ্ছেদের প্রতিবাদ করা, সেটাই কি আপনার বিরুদ্ধে গিয়েছিল সব থেকে বেশি, যে কারণে আজকে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? এবং যে কারণে না, 13 তার বছর মাঝে প্রায়- অনেক কিছু আছে যেটা একেবারে বেস পলিটিক্সে, অঞ্চলের পলিটিক্সে, এইটাতে অনেক ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে লড়তে হয়েছিল। পার্টির ফর্ম মেনে, পার্টির গঠনতন্ত্রকে মেনে, একটা ভেতরকার যে ইকুয়েশনগুলো, তাতে কিছু লড়াই ছিল। সে লড়াইয়ে একটা অন্যতম দায়িত্ব পালন করতে হয়েছিল। আপনি কোন পন্থী ছিলেন ভিতরকার? আমি সিপিআইএম পন্থী। সিপিএম তো সবাই বলে, হ্যাঁ। কোন পন্থী? কোন পন্থী আপনি বোঝাতে চাইছেন? সুভাষদা সুভাষদা তো আমাদের অঞ্চলের না, অঞ্চলের কলকাতা নয়। জেলায় না। কলকাতা জেলায় নয়,
সুভাষ দত্ত তো ভালো কাজ করতেন আপনার ওখানে পাশাপাশি থেকে। আমার পাশাপাশি থেকে সুব্রত ভালো কাজ মন্দ কাজ জানি না, কমিউনিস্ট পার্টির কাজ এবং সুভাষদার ইন্ডিভিজুয়াল কতগুলো ক্যারিশমা ছিল, সেই ক্যারিশমাতে সুভাষদা জনমানুষের মধ্যে প্রচণ্ড অ্যাকসেপ্টেড ছিলেন। বিভিন্ন রাজদেও গোয়ালা, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে রাজদেও গোয়ালার অবদান তো স্বীকার করতেই হবে। রাজদেওদার জিগার, রাজদেওদার হিম্মত, রাজদেওদার জেল খাটা, চীন ভারত সীমান্ত যুদ্ধের সময় রাজদেওদার ভূমিকা আমি তো পরবর্তীকালে দেখেছি, অত তখন মাথায় ছিল না, তখন 12-13 বছর বয়স। এবং অঞ্চলে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে, ভারতের কমিউনিস্ট মহাজোট গড়ে তোলার ক্ষেত্রে রাজদেওদার ভূমিকা তো আমি অস্বীকার করতে পারি। নেপালদেব ভট্টাচার্য, নেপালদেব ভট্টাচার্য তো অন্য, এখন আমি আমার অর্গানাইজেশনের মধ্যে ছিলেন। সেই নেপাল তো আমার বন্ধু, নেপাল বলে রাখি। নেপাল তো আমার অঞ্চলের নয়, 24 পরগনার লোক। হ্যাঁ, কিন্তু নেপালদেব ফিরে এলো। নেপালদেব ফিরে এলো শুধু তাই না, নেপালদেবকে এক্সপেল করার পরেও নেপাল কিন্তু তার সম্মানের জায়গা থেকে এর থেকে এতটুকুনি সরে আসেনি। নেপালের পক্ষের যারা ছিল তারা অনেক বেশি, বিশেষ করে সুভাষদা ফৌজদা এরা ভীষণভাবেই নেপালের পাশে দাঁড়িয়েছিল। এটাই আমি বলতে চাইছিলাম। কিন্তু দুলাল ব্যানার্জির ঘটনাকে কেন্দ্র করে দুলাল ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে মানে তাদের হাজার ইচ্ছা থাকলেও পার্টি ফর্ম মেনটেন করতে গিয়ে তাদের বহিঃপ্রকাশ আমি উপলব্ধি করিনি। মনের মধ্যে বহু এখনো যারা বেঁচে আছেন, সাচ অ্যাজ আই এম টেলিং ইউ, কলকাতা জেলায় নিরঞ্জন চ্যাটার্জি বলুন, দিলীপ সেন বলুন, আপনি কুশারিদা বলুন, এদের মধ্যে যদি আপনি প্রশ্ন করেন দুলাল ব্যানার্জির, হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো থাকতে পারে, ভেতরে আপনি প্রশ্ন করলে বলবে, দীপক দাশগুপ্ত বলুন, বলবে, কিন্তু কেন বলছেন না? তখন কমিউনিস্ট পার্টির ফর্মটা চলে আসবে, নিয়মটা চলে আসবে। কিন্তু নেপালের ক্ষেত্রে সেটা হয়নি, কারণ সুভাষদার পার্টির বাইরেও যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটাকে পার্টি সেই সময় এনক্যাশ করেছে। 2002-এর মার্চে যে ঘটনাটা ঘটেছিল, আপনার সঙ্গে আপনার দলের আরো কয়েকজন অভিযুক্ত ছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের খোঁজ রেখেছেন? তাদের মধ্যে অনেকে মারা গেছে, কিন্তু যে কজন বেঁচে আছে তারা তাদের পরিবারের আমার মতো পরিবার তারা না, তাদের ছেলে সন্তান চাকরি করছে, বাকরি করছে, করছে, তারা ইকোনমিক্যালি প্রবলেমের মধ্যে নেই, এটুকু বলতে পারি। সেই সময় তাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না যখন এই ঘটনাটা ঘটে। একজন, দুজন, তিনজন বাদ দিয়ে বাকিদের আর্থিক অবস্থাটা না, একজনের খুব খারাপ অবস্থা ছিল। ঠিক, একজনের খুব, যে হকারি করতো, দমদম সোজেন, নাম ছিল পচা। এদের পাশে কি আপনার দল দাঁড়িয়েছিল? তাহলে বিচার দীর্ঘদিন ধরে হলো, তার উকিল, তার যাতায়াত, তার খরচাপাতি সবই তো পার্টি দেখেছে। তাহলে বিচারটা হলো কি করে? তাহলে তো এমনি সরকারি উকিল দিয়ে কাজ হয়নি, নিশ্চয়ই দাঁড়িয়েছিল। আমি জানি, দায়িত্ব নিয়ে বলতে দাঁড়িয়েছিল, আমার হয়ে যেরকম দাঁড়িয়েছিল তাদের হয়েও সেরকম দাঁড়িয়েছিল। পার্টি যে অংশের আপনি ইন্ডিকেট করতে চাইছেন, যে অংশের মানুষগুলো এই বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই যে জনরোষের ফলে যে মৃত্যুটাকে খুন হিসেবে চিহ্নিত করা হলো, সেটার বিরোধিতা করে যে সেকশনটা একটা শক্তিশালী সেকশন দাঁড়িয়েছিল, তাদের ভূমিকাকে আমি সেলাম জানাই। আর উল্টো দিককে তাদের সেলাম জানাই, তাহলে উল্টো দিককে কি বলতে হয়? তাকে সম্মান দিয়ে তাদেরকে আমি এইটুকুনি বলতে পারি। আমি তো আর বলতে পারি না তাদের মুখে লাথি মারি, এটা তো বলা যায় না। ঘৃণা তো জানাতে পারেন না, ঘৃণাই বা জানাবো কেন? তাদের রিভাইভ করো, যারা রিয়েলাইজ করুক। হ্যাঁ, অনেকে তো করেছে, অনেকে তো সেদিনকের ঘটনার পরে অনেকে তো রিয়েলাইজ করছে।
That is এখনো- my achievement. Not only me, there are many others people. আমি দায়িত্ব নিয়ে বলছি। এখনো হ্যাঁ। ওই রকম হ্যাঁ। অপরাধীদের জনমত হুম। যদি পিটিয়ে মারতে যায় সাপোর্ট করবেন? পিটিএম ওরা আমি সামনে থাকলে কিন্তু সমর্থন করব না, না আমি আটকাবো। নীতিগতভাবে এইভাবে সামনে নেই, কিচ্ছু নেই, কিন্তু নীতিগতভাবে সমর্থন করেন? এইভাবে মৃত্যুকে আমি ঘৃণা করি। দুলাল ব্যানার্জি দমদমের কুখ্যাত খুনি বলে যাকে একসময় অভিহিত করা হতো, আজ এখনও সেই দুলাল ব্যানার্জি মনে প্রাণে কমিউনিস্ট। একবারের জন্য সরাসরি কারোর নাম বলছেন না, তার এই অবস্থার জন্য কারা দায়ী জানেন, বোঝেন, কিন্তু সব কিছু প্রকাশ্যে আনতে চান না। কেস ডায়েরিতে আমরা কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছি, তার কারণ সামনে নির্বাচন। তাই এই শেষ করাটা দুলাল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা শেষ করলাম। এরপরে আবার নির্বাচনের পরে কেস ডায়েরির নতুন অতিথি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে। সামান্য কিছুদিনের জন্য বিরতি, ভালো থাকবেন। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট জাইমসের শক্তি। স্মার্ট জাইমসের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।